স্নান সেরে বাথরুমের দরজা খুলতে যাব, এমন সময় জোর করে ঢুকে গেল রিতম। গিয়েই সোহিনীর মুখটা চেপে ধরল আলতো করে, যাতে সে আওয়াজ বের করতে না পারে। যদিও সোহিনী যে খুব আওয়াজ বের করতো তা নয়, রিতমের সেই ভরসাটুকুও ছিল ভীষণ। দুজনেই শাওয়ারের জলে ভিজতে ভিজতে ভেতরে ভেতরে সিক্ত হতে থাকলো। সোহিনীর দিদির ছেলে হওয়ার পরে এখানে এসে থাকছে, কারণ তাদের মা নেই, দিদি শাশুড়ি গত হয়েছে, অতএব দিদি আর ছেলে দেখাশোনার সাহায্য করতেই আসা। রিতম তার একমাত্র জামাইবাবু। এত বছর বিয়ে হয়েছে দিদির, কোনো সময় এইরকম হয়নি সোহিনীর। কিন্তু ইদানিং কি যে হয়েছে তার। এই দুপুরে দিদি বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে এখন। বাচ্চাটা রাত্রে ভীষণ জ্বালায়, দিদিকে রাত জাগতে হয়, তাই বাবু ঘুমোলে দিদিও ঘুমিয়ে নেয় খানিকটা। দিদিকে যে সে ভালোবাসে না তা নয়, কিন্তু ইদানিং দিদিকে ঠিক আগের মতো সেইভাবে ভালোবাসতেও তো পারছে না যেন। নিজের মনকে কিভাবে সামলাবে সে বুঝতে পারছে না। কি যে হয়েছে, কেন যে এরকম হচ্ছে। কি অপার আকর্ষণ তার জামাইবাবুর প্রতি। জামাইবাবুও তার সাথে খুনসুটি করতে গিয়ে আজকাল অন্যরকম বুঝতে পারে সে। ভালো লাগে ভীষণ তার। সরাসরি প্রশ্রয় দিতে না চাইলেও বারণও তো করতে পারে না সোহিনী। আর আজ তো নিজেকে আটকাতেই পারল না। ততক্ষণে তার ভিজে গায়ের ফোঁটা ফোঁটা জলগুলোকে রিতম জিভ দিয়ে। বাথরুম থেকে ক্লান্ত হয়ে দুজন যখন বের হলো, তখন বেলা প্রায় 2:30। বাচ্চাটা হঠাৎ তরস্বরে চিৎকার করতে বিড়ি তাড়াতাড়ি উঠে এ ঘর থেকে দুধের বোতল নিতে এসে থ হয়ে দাঁড়িয়ে গেল, একসাথে রিতম আর বোনকে বাথরুম থেকে বের হতে দেখে। চমকে গেল তিনজনেই। জল কত দূর গড়িয়েছে সে মুহূর্তে ভেবে দিশেহারা বিনি প্রচণ্ড রাগে বোনের ভেজা গালে চর বসিয়ে দিতেই রিতম চিৎকার করে উঠেছিল, আর অদ্ভুতভাবে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়েছিল। সোহিনী রিতমের চিৎকার আর বোনের ওই তাকানো দেখে স্তব্ধবিনী বুঝেছিল কপাল তার আগেই তার চোখের সামনে পুড়ছিল। বিশ্বাসের ভরে সে দেখতে পায়নি কিছুই। হ্যাঁ, ঘর ভেঙেছিল বিনিতার। সোহিনী দিদি সংসারটা আর হতে দেয়নি। সবে ঠান্ডা পড়েছে, চারিদিকে জ্বর হচ্ছে, আর ছোট্ট রিনি কখন যেন বাথরুমে ঢুকে ট্যাপ কল খুলে ট্যাপ কলের মুখে একদিক চেপে অন্য দিক থেকে তীব্র জলের স্রোত বের করে বাথরুমের দেওয়াল ভিজিয়ে খুব মজা পেতে পেতে নিজের গায়েও জলের ফোঁটায় সোয়েটার টুপি ভিজিয়ে একাকার। নিজে তো জলে ছিটেতে ভিজেছেই, উল্টে টেডির সারা গায়ে নতুন শ্যাম্পুর বোতলের পুরোটা ঢেলে ছিটিয়ে ভিজিয়ে নষ্ট করে একাকার। পারমিতা এসব দেখে মাথা ঠিক রাখতে পারল না। কি করছিস, কি করছিস কি? মেয়ের কান মুলে জিজ্ঞেস করতে করতে বছর 6-এর রিনি ভ্রু কুঁচকে এমনভাবে তাকালো যে পারমিতা আরও রেগে গিয়ে দুমদুম কিল বসিয়ে কি মারটাই না মারল মেয়েটাকে। ব্যথায় কুকিয়ে রিনি তার স্বরে ভ্যা করে কেঁদে ওঠে। মেয়ের কান্নায় পারমিতার মন ভেজে না, মনে হয় আরো 2-4টে কিল ওর ওপর বসিয়ে দেয় নিষ্ঠুরের মতো। রাগে ফুঁসতে থাকে সে, আরো মারার জন্য হাত তুলতে রিনি থামিয়ে সে পারমিতার দিকে বিরক্ত চোখে তাকিয়ে নাতনিকে কোলে তুলে নেয়। রাতে রিনির বাবা এসেও বকে, বারবার জিজ্ঞেস করে কি করে পারো নিজের মেয়েকে এরকম নিষ্ঠুর মতো মারতে। শুনে পারমিতার আবারও মন খুব খারাপ হয়। তা যে কি হয়েছে সে জানে না। মা হয়ে একরত্তি মেয়েটাকে কেমন যেন সহ্য করতে পারে না সে জন্ম থেকেই। কিন্তু এরকমটা তো হওয়া উচিত নয়। সব বোঝে সে, তবুও মেয়ে কাঁদলে খুব রাগ হয় তার। নিজেও বোঝে এটা ঠিক আচরণ নয় তার মেয়ের প্রতি। মনে মনে কষ্ট পায় সেই জন্য, কিন্তু তবুও সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মেয়ে চোখ দুটো আর ওই তাকানো দেখলেই মনের ভেতরে কি যে রাগ হয়। কেন হয় সে জানে না। মনে হয় ওই চোখের দৃষ্টিটা তার অন্তরে শেলের মতো বেঁধে। বিনির কষ্ট দেখে সৃষ্টিকর্তার মন ব্যথায় ভরে যায়। রিতমা সোহিনী যে অন্যায় করেছে তার শাস্তি তো তাদেরকে পেতেই হবে, এই জন্মে না হোক পরের জন্মে। হিসেব তো বরাবর এক হওয়াই প্রয়োজন, কর্মফল তো পিছু ছাড়ে না। এই জন্মের কর্মফল না শোধ হলেও পরের জন্মেও তাই টানতে হয়। রিতম আগের জন্মে শাস্তি পেয়েছে, শেষ বয়সে সে অনুশোচনায় বারবার ক্ষমা চেয়েছে বিনির কাছে। বিনি চেষ্টা করেছে তাকে ক্ষমা করার, আর সোহিনী ক্ষমা সে চায়নি। তবে সে তার পূর্বজন্মের বেশ কিছু ভালো কর্মফলের জন্য কষ্ট থেকে অব্যাহতি পেলেও
সৃষ্টিকর্তা পরের জন্মে সোহিনীকে বিনিতার অর্থাৎ পারমিতার মেয়ে করে পাঠালেন। নে এবারে মার খা। গত জন্মের বিনির বোনের ওপরে যত রাগ কষ্ট সব এই জন্মে মেয়ে হয়ে শোধ হোক। মায়ের মেয়ে অন্যায় করলে দুমদাম কিল খাক। সোহিনী প্রায়শ্চিত্ত করুক এই জন্মে, এভাবেই। এ তো হওয়ারই ছিল।